হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে আমি কবিতাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি বাই গেব প্যাটেল। কবি গেব প্যাটেল একজন বিখ্যাত ডাক্তার, মুম্বাইতে থাকেন এবং মেডিকেল প্রফেশনের পাশাপাশি তিনি কবিতাও লেখেন এবং তার কবিতার মধ্যে পরিবেশকে রক্ষা করার যে বার্তা সেটা কিন্তু তিনি দিয়ে চলেছেন। এবং আমাদের এই বর্তমান কবিতাটি অন কিলিং এ ট্রি আপাত দৃষ্টিতে একটি গাছ কীভাবে কাটা হয় তাই কিন্তু বর্ণনা করা হয়েছে, কিন্তু এর মধ্যে রয়েছে গভীর আয়রনি এবং সার্কাজম। কবি এমনভাবে গাছকে তুলে ধরেছেন বা গাছ কাটাকে তুলে ধরেছেন যেন মনে হচ্ছে গাছ হচ্ছে আমাদের কাছে অবাঞ্ছিত। অ্যানি হাউ, মানে একটা গাছকে কেটে ফেলতেই হবে। তো একটা গাছ কীভাবে কেটে ফেলা হবে তারই বিস্তারিত বর্ণনা কিন্তু এর মধ্যে রয়েছে। আসলে আমরা যদি গভীরভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারব এই কবিতাটিতে আসলে দেখানো হয়েছে প্রকৃতির প্রতি মানুষের যে অত্যাচার, মানুষের যে শোষণ উৎপীড়ন, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। তো আমরা বেশি কথা না বলে আমরা কবিতার টেক্সট শুরু করি এবং বোঝার চেষ্টা করি কবি কী বলতে চেয়েছেন এই গাছ কাটার ব্যাপার নিয়ে। It takes much time to kill a tree, not a simple jab of the knife will do it. কবি কিন্তু এখানে একটা গাছকে কাটার কথা বলেনি, কবি বলছেন কিল। তো আমরা কিল সাধারণত ব্যবহার করি কোনো অ্যানিম্যাল বা কোনো মানুষকে হত্যার ক্ষেত্রে কিল ব্যবহার করি। আমরা গাছের ক্ষেত্রে সাধারণত কাট ব্যবহার করি, কাট, এ ট্রি ইজ কাট, নট কিল্ড। কিন্তু এখানে কবি বলছেন কিল, অর্থাৎ একটা গাছকে তিনি কিন্তু একটা গাছ ভাবেননি, একটা গাছকে তিনি বলা যায় একটা মানুষের সঙ্গে তুলনা করেছেন। এবং কবি যেহেতু মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত এবং সেখানে সার্জারির সময় নাইফ ব্যবহার হয়, তাই তিনি এখানে নাইফের তুলনাটা এনেছেন যে একটা গাছকে কাটতে গেলে প্রচুর সময় লাগবে এবং এই ছুরির সামান্য একটু আঘাত বা গুঁতো কিন্তু এর কোনো কাজ করবে না। It has grown slowly, consuming the earth, rising out deep, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprosite sprouting leaves. কবি এখানে এমনভাবে দেখিয়েছেন মনে হচ্ছে যে গাছ বেড়ে উঠেছে বা বৃদ্ধি পেয়েছে, মোটা হয়েছে, সেটা একটা অবাঞ্ছিত বস্তু। এটা মনে হচ্ছে শরীরের জায়গায় একটা টিউমার, এরকম একটা ধারণা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো কবি বলছে যে এটা ধীরে ধীরে বড় হয়ে গেছে পৃথিবীর উপরে, মানে পৃথিবীকে বেস করে ধীরে ধীরে বড় হয়েছে। পৃথিবীর থেকে ক্রাস্ট থেকে যে দ্য আপার লেয়ার অফ দ্য আর্থ ক্রাস্ট, সেখান থেকে খাবার সংগ্রহ করেছে, বছরের পর বছর অ্যাবসর্ব করেছে সানলাইট, এয়ার, ওয়াটার, এবং এর ফলে কী হয়ে গেছে সেই জায়গাটা, অর্থাৎ গাছটা বড় হয়ে গেছে এবং এর লেপারাস হাইট, অর্থাৎ গাছের যে বার্ক বা আস্তরণ বা ত্বক, যে সেটা কিন্তু হয়ে গেছে একটা লেপ্রোসি ডিজিজের মতো। অর্থাৎ লেপ্রোসি বা কুষ্ঠরোগ হলে চামড়া যে কালো হয়ে যায়, সেরকম কিন্তু গাছের ছাল বা গাছের ত্বকটা হয়ে গেছে এবং সেখান থেকে আবার স্প্রাউটিং লিভস, অর্থাৎ সেখান থেকে আবার পাতা বেরিয়েছে। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। তো আমি যেটা প্রথমেই বললাম যে এটা মনে হচ্ছে অবাঞ্ছিত, কবি এমনভাবে তুলে ধরেছেন যে মনে হচ্ছে এটা অবাঞ্ছিত, আসলে আয়রনি ব্যবহার করছেন, বোঝাই যাচ্ছে। তো বলছে যেহেতু এত বড় হয়েছে ধীরে ধীরে এবং এটা বেশ এখন ম্যাচিওর্ড হয়ে গেছে, অর্থাৎ লেপারায় সাইড হয়ে গেছে, এর যে বার্ক সেটা ম্যাচিওর্ড হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, তার মানে গাছটা ম্যাচিওর্ড হয়ে গেছে। তো এটাকে কী করতে হবে, হ্যাক অ্যান্ড চপ, এটাকে কেটে ফেলতে হবে। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু বলছে এই হ্যাক অ্যান্ড চপ করলে কিন্তু কাজ হবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, নট সো মাচ পেইন, যে এই শুধুমাত্র এই হ্যাক অ্যান্ড পেইন এইটা দিয়ে কিন্তু কাজ হবে না।
The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which, if unchecked, will expand again to former size. তো কবি বলছেন যে শুধুমাত্র হ্যাক এবং চপ করে কিছু হবে না, যে গাছের মধ্যে আমি যদি চপ করি বা আঘাত করি সেটাও কী হবে, সেই যে ব্লিডিং গাছ থেকে যে রস, ব্লিডিং বার্ক বলা হচ্ছে সব। তো আমি প্রথমেই বলছি যেটাকে একটা মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। তো গাছের ছাল থেকে যে বার্ক থেকে যে রস বেরোচ্ছে সেটা কিন্তু হিল হয়ে যাবে, সেটা আগের জায়গায় ফিরে যাবে বা পরিপূর্ণ হয়ে যাবে, তার যে আঘাতটা সেটা কিন্তু পরিপূরণ হয়ে যাবে। এবং যদি কেটেও ফেলা হয় তাহলে ফ্রম দ্য ক্লোজ অফ দ্য গ্রাউন্ড, মাটির কাছ থেকে সেটা কিন্তু আবার উইল রাইজ কার্লড গ্রিন টুইগ, সেখান থেকে আবার ছোটো ছোটো সবুজ গাছের ডাল বেরোবে। এটা কিন্তু অনেকটা মানে যদি দেখি আমরা মানে এমনভাবে তুলনা করেছেন কবি যেন মনে হচ্ছে অবাঞ্ছিত, যে বলছে এই এত কিছু করেও কিন্তু এর থেকে রক্ষা পাওয়া যাবে না, সেখান থেকে কিন্তু আবার ছোটো ছোটো শাখা প্রশাখা বেরিয়ে আসবে। এবং এটাকে একটা রোগের সঙ্গে তুলনা করা হয়েছে বলতে গেলে, যে হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড আগেন টু ফর্মার সাইজ, মানে অনেকটা টিউমারের মতো, যদিও কেটে ফেলা হয়, যদি শিকড় বা কোর তুলে না ফেলা হয় ভিতর থেকে একবারে পুরোটা, তাহলে কিন্তু সেই আগের মতোই জায়গায় ফিরে যাবে। অর্থাৎ একটা ট্রি যে প্রথম দিকে ম্যাচিওর ট্রি, সেরকম একটা ম্যাচিওর ট্রি কিন্তু হয়ে যাবে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, কিন্তু কবি বলছে না, এটা তো হতে দেওয়া যাবে না, ফর্মার সাইজ আগের মতো অবস্থায় ফিরতে দেওয়া যাবে না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, বলছে শিকড়টাকে তুলে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কারিং আর্থ কেন বলা হয়েছে, সমুদ্রে একটা জাহাজকে আটকে রাখার জন্য যে নোঙর করা হয়, অ্যাঙ্কর করার জন্য যে জিনিসগুলো সমুদ্রে জলে ফেলে দেওয়া হয়, সেরকমভাবে কিন্তু গাছের যে শিকড়গুলো আছে, রুট, সেটাই কিন্তু অ্যাঙ্কারিংয়ের কাজ করছে, একটা গাছকে ধরে রাখছে সোজা করে। তো কবি বলছে সেটাকেও তুলে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড টাইট অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, কবি বলছেন এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে এবং টেনে বার করতে হবে, এবং দরকার হলে ছিঁড়ে ফেলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা পুরো শিকড় বাকড়গুলোকে তুলে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, কোথা থেকে, আর্থ কেভ, অর্থাৎ একটা গাছকে যদি শিকড় বাকড় শুধু তুলে না হয় তাহলে সেই জায়গাটা গর্তর মতো হয়ে থাকে, তো কবি সেটাকেই আর্থ কেভ বলছেন। তো সেখান থেকে তুলে ফেলতে হবে। অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য ট্রি, স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তার ফলে কী হবে, গাছের যে শক্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ গাছের যে মেন শক্তি, অ্যাঙ্কারিং পাওয়ার, যেটার উপর বেশ করে গাছটা দাঁড়িয়ে থাকে, সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ গাছটা পড়ে যাবে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এই জায়গাটা জেনারেলি গাছের যে রুটস সেগুলো হোয়াইট হয় এবং ওয়েট হয়, ভেজা ভেজা হয়, যেহেতু মাটির নিচে থাকে, এবং সেটাই হচ্ছে গাছের সবচেয়ে সেন্সিটিভ জায়গা। অর্থাৎ ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একটা গাছ বেঁচে থাকে না, যেটা বছরের পর বছর সেই মাটির ভিতরে লুকিয়েছিল বা লুকোনো ছিল। তো কবি বলছেন যে আমাদের কিন্তু শিকড় শুদ্ধ পুরো তুলে ফেলতে হবে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরেও কিন্তু আরও কাজ বাকি রয়েছে। অর্থাৎ একটা গাছের শিকড় বাকড় তুলে ফেললেই হবে না, সেটাকে আবার স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, সেটাকে রোদের মধ্যে এবং বাতাসের মধ্যে রাখতে হবে, শুকোতে হবে, নাড়াচাড়া করতে হবে। এর ফলে কী হবে, সেটা ব্রাউন কালার হয়ে যাবে ধীরে ধীরে, এবং হার্ডেনিং হয়ে যাবে, অর্থাৎ সেই যে জায়গা কাঠটা সেটা শক্ত হয়ে যাবে, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে সেটাকে আবার কাটাকুটি করতে হবে, মোচড় দিতে হবে, অর্থাৎ তার যে ইয়েগুলো আছে, বার্কগুলো আছে, সেগুলো তুলে ফেলতে হবে, উইদারিং এবং শুকোনোর কাজ রয়েছে। তো এতগুলো প্রসেস করার পর আলটিমেটলি একটা গাছকে কিন্তু হত্যা করা যাবে, অর্থাৎ ফাইনালি এ ট্রি ইজ কিল্ড। তো কবি আপাত দৃষ্টিতে এখানে ট্রিকে কিন্তু অবাঞ্ছিত হিসাবে দেখছেন, যে একটা ট্রি আনইম্পর্ট্যান্ট, অনেক বড় হয়ে গেছে, এবং এটাকে কেটে ফেললেও কিন্তু সে আবার আগের জায়গায় ফিরে যেতে পারে। তো
এটাকে কেটে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। আসলে কিন্তু কবি এই কবিতার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের যে অত্যাচার, ইনডিসক্রিমিনেট ইউজ অফ ন্যাচারাল সোর্সেস, এটাই কিন্তু তুলে ধরেছেন। তো এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে নিচে জানাতে পারো কমেন্ট করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।